আচ্ছা, আমাকে একটু লিংকটা দাও, হ্যাঁ? লিংকটা ও আচ্ছা, আচ্ছা দিতে হবে না। পেয়েছি। আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এক্সক্লুসিভ এডুকেশন এইড কর্তৃক আয়োজিত বেইলিয়ান লাভস এর আ একটি স্পেশাল সেশনে। তো আজকে আমরা খুব ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করব, সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। ওকে? বেইলিয়ান লাভস এর অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এন্ডোক্রাইনের এই ৪ টা চ্যাপ্টার। ওকে? থাইরয়েড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং ব্রেস্ট। এই ৪ টা চ্যাপ্টার থেকে পেপার 1 এবং পেপার 3, হ্যাঁ? এই দুটোতে খুব বেশি প্রশ্ন আসে। সিস্টেমিক প্যাথোলজি প্লাস ক্লিনিক্যাল অ্যানাটমি। সো এই ৪ টা চ্যাপ্টার ভালো করে পড়া, এই ৪ টা চ্যাপ্টারের উপরে খুব ভালো একটা প্রিপারেশন খুবই জরুরি পার্ট 1 এর ক্ষেত্রে। ওকে? আচ্ছা। তো আ থাইরয়েড গ্ল্যান্ড এই চ্যাপ্টারটা যখন পড়বেন আপনারা, পড়তে গেলে দেখবেন যে একদম শুরু থেকে এই চ্যাপ্টারটা হচ্ছে একটা পুরাপুরি আমরা বলতে পারি কি ফুল প্যাকেজ। ওকে? একটা স্বয়ংসম্পূর্ণ চ্যাপ্টার। এখানে আমরা থাইরয়েডের ক্লিনিক্যাল অ্যানাটমি সম্পর্কে জানতে পারি। এই চ্যাপ্টারটা পড়লে আমরা এমব্রায়োলজি পারবো থাইরয়েডের। সিস্টেমিক প্যাথোলজির যে ব্যাপার-স্যাপারগুলি এগুলি সব এই চ্যাপ্টারটা আমরা ফলো করব থাইরয়েডের জন্য। ওকে? সো আপনারা ইতোমধ্যে জানেন যে আমাদের 28th এডিশনের উপরে বেইলিয়ান লাভস এর নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। সো আমরা বেসিক্যালি এই পুরোটা ব্যাচের মধ্যে টোটাল আমরা চেষ্টা করি 50 টা ক্লাসের মাধ্যমে ফুল 28th এডিশনটা যাতে আপনাদের একটা ভালো আয়ত্তে আনা যায় এভাবে করে পড়াতে। ওকে? সো আপনাদের মধ্যে যারাই আজকের ক্লাসে উপস্থিত থাকবেন আপনারা আপনাদের কোনো কোয়েরিজ যদি থাকে আমাদের বেইলিয়ান লাভস ব্যাচ রিলেটেড, এগুলি আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যাপ্টার রিলেটেড কোনো কোয়েরিজ থাকলেও অবশ্যই বলবেন। ওকে? সো আমরা একটু একটু করে শুরু করি। যেমন দ্য থাইরয়েড গ্ল্যান্ডের একদম শুরুতে এমব্রায়োলজির কথা বলা আছে। কিছু কথাবার্তা বলি, যেমন এমব্রায়োলজি, হ্যাঁ? আপনি পেপার 1 এর জন্য বেসিক এমব্রায়োলজি যতই পড়েন না কেন, আপনি বেইলিয়ান লাভস এর সাথে কোরিলেট করে যতক্ষণ না এমব্রায়োলজি পড়বেন, ততক্ষণ আপনার প্রিপারেশন কিন্তু কমপ্লিট হবে না। প্রতিটা চ্যাপ্টারের শুরুতে বিশেষ করে আমাদের জেনিটো ইউরিনারি সিস্টেম, অ্যাবডোমেন, তারপর এন্ডোক্রাইন সিস্টেম, হেড নেক, এগুলি প্রতিটা চ্যাপ্টারের শুরুতে আপনারা দেখবেন এমব্রায়োলজির একটা পোর্শন আছে। এমব্রায়োলজি বেসিক প্রিপারেশনের আগে আপনাকে এই বেইলিয়ান লাভস এর যে এমব্রায়োলজির পোর্শনটুকু এগুলি খুব ভালো করে হাইলাইট করে পড়ে নিতে হবে। ওকে? কারণ এমব্রায়োলজির প্রশ্নগুলি স্যারেরা বেশিরভাগ বেইলি নির্ভর করে থাকেন। সার্জিক্যাল এমব্রায়োলজিটা বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকেন। ওকে? আচ্ছা, তো আমরা যদি একদম শুরুতে দেখি যে এখানে আমরা পড়বো থাইরয়েড গ্ল্যান্ড এবং টুকটাক প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কিছু ইনফরমেশন আমরা জানবো, যেহেতু এটা থাইরয়েড গ্ল্যান্ডের সাথে রিলেটেড। ওকে? সো এমব্রায়োলজিক্যাল যদি অরিজিন সম্পর্কে আমরা জানতে চাই, তাহলে নরমালি আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে? থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে নেকে, তাই না? তো হচ্ছে আমাদের নেকে ট্রাকিয়ার সামনে আমাদের ইসমাসটা থাকছে, দুই সাইডে দুটো লোব থাকছে, বাটারফ্লাই শেপের থাইরয়েড গ্ল্যান্ড থাকে। এবং থাইরয়েড গ্ল্যান্ডের পেছনের দুটো লোবে উপরে এবং নিচে মিলায় আমরা জানি যে কি কি থাকে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে টোটাল 4 টা, মানে 2 পেয়ার, তাই তো? সুপেরিয়র এন্ড ইনফেরিয়র প্যারাথাইরয়েড। আচ্ছা, এখন কোনটা কোথা থেকে জন্ম মানে অরিজিন হচ্ছে? প্রথমে থাইরয়েড গ্ল্যান্ডের অরিজিনটা যদি আমরা বুঝি, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু শুরুতেই আমরা আমাদের নরমালি আমাদের বডিতে থাইরয়েড গ্ল্যান্ডটা যে নেকের মধ্যে আছে, তার একদম অরিজিনটা কিন্তু এই জায়গাটা থেকে হয় নাই। ওকে? আমার কথাটা আগে একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপরে আমি এখান থেকে দাগিয়ে দিব, হ্যাঁ? কোন জিনিসটা পড়তে হবে এসবি এর জন্য। থাইরয়েড যে জায়গাটা থেকে আমরা নরমালি থাইরয়েড আমাদের বডিতে যে জায়গাটাতে আছে, আমাদের নেকের মধ্যে আছে, থাইরয়েড কিন্তু জন্মগতভাবে এই নেকের মধ্যে ছিল না। থাইরয়েডটার জন্ম হয়েছে বেসিক্যালি টাং থেকে। টাঙের একদম পেছনের পোরশনটা থেকে জন্মগ্রহণ করেছে। মানে অরিজিনটা হয়েছে থাইরয়েডের। পরে এটা হচ্ছে অনেক রাস্তা পাড়ি দিয়ে
নেকে এসেছে। ওকে, সো মোটামুটি তার জার্নিটা হচ্ছে টাঙের পেছন থেকে শুরু হলো, তারপরে সে হাইওয়ার্ড বোন পাড়ি দিল, সে হচ্ছে আপনার হাইওয়ার্ড বোন পাড়ি দিয়ে নেক মাসল সিয়ে করে আপনার হচ্ছে ট্রাকিয়ার সামনে নেকের মধ্যে মিড লাইন পজিশনে এসে দাঁড়ালো। এই যে থাইরয়েডের পুরো জার্নিটা তার হেঁটে হেঁটে আসার, তার যেই জায়গাটা থেকে জন্ম সেখান থেকে হেঁটে হেঁটে এই যে নেক পর্যন্ত আসা, এই জায়গাটা মানে এই পুরো রাস্তাটাকে আমরা এমব্রায়োলজিক্যালি একটা নাম দিয়েছি, যেটার নাম হচ্ছে থাইরোগ্লোসাল ডাক্ট। ওকে, তার এই ফুল জার্নিটা তার অরিজিন থেকে শুরু করে একদম এই যে তার আলটিমেট ডেস্টিনেশন আমাদের নেক, এই জায়গাটাতে আসার এই ফুল জার্নিটার এই রাস্তাটাকে আমরা নাম দিয়েছি থাইরোগ্লোসাল ডাক্ট। এমব্রায়োলজিক্যালি আমরা এটাকে থাইরোগ্লোসাল ডাক্ট হিসেবে ডাকি, যেটা জন্মের পর অবলিটারেটেড হয়ে যাওয়ার কথা, এটা থাকার কথা না। এটা একদম নিশ্চিহ্ন হয়ে এটার ছোটখাটো একটা রেমনেন্ট হিসেবে এটার যে অস্তিত্ব আমাদের বডিতে ছিল, এই অস্তিত্বটা আমরা খুঁজে পাই একটা স্ট্রাকচার বা একটা ইন্ডিকেটর হিসেবে। এটার নাম হচ্ছে ফোরামেন সিকাম। ফোরামেন সিকাম কোথায় থাকে? ফোরামেন সিকাম টাঙে থাকে, এন্টেরিয়র 2/3 পোস্টেরিয়র 1/3 এর জাংশনে থাকে। এই ফোরামেন সিকাম কি ইন্ডিকেট করে? রেমনেন্ট অফ থাইরোগ্লোসাল ডাক্ট। ইট ইজ এ রেমনেন্ট অফ থাইরোগ্লোসাল ডাক্ট। খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, হ্যাঁ, যে ফোরামেন সিকাম কি ইন্ডিকেট করে? থাইরয়েড গ্ল্যান্ডের একদম অরিজিন, এটা থাইরোগ্লোসাল ডাক্ট হিসেবে তৈরি হয়েছিল, হেঁটে হেঁটে এসেছে আমাদের নেকে। এই পুরো জার্নিটা, এই রাস্তাটাকে আমরা নাম দিয়েছি থাইরোগ্লোসাল ডাক্ট, যেটার এখনকার সময় আমাদের একটা রেমনেন্ট হিসেবে আমরা পাই, সেটাকে আমরা ডাকি ফোরামেন সিকাম। এই জায়গাটা এসবি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখন কোথায় যদি আমাদের কাছে জানতে চায় যে থাইরয়েড গ্ল্যান্ড কোন জার্ম লেয়ার থেকে আসে, আমরা জানি আমাদের জার্ম লেয়ার হচ্ছে তিনটা, এন্ডোডার্ম, মেসোডার্ম, এক্টোডার্ম, তাই না? এখন যদি একদম সহজ একটা প্রশ্ন করে বসে আমাদের এসবিএ তে যে থাইরয়েড গ্ল্যান্ডের অরিজিন কোন জার্ম লেয়ার থেকে, অ্যান্সার কি হবে? ঝটপট বলে ফেলেন আপনারা, ভুল হলে কোনো সমস্যা নাই। থাইরয়েড গ্ল্যান্ডের অরিজিন কোন জার্ম লেয়ার থেকে যদি জানতে চায়, অ্যান্সার কি হবে? এনিওয়ান? এনিওয়ান? থাইরয়েড গ্ল্যান্ডের অরিজিন যদি আমাদের কাছে জানতে চায় যে তিনটা জার্ম লেয়ারের মধ্যে কোন জার্ম লেয়ারটা থেকে থাইরয়েড গ্ল্যান্ড আসে, অ্যান্সার হবে এন্ডোডার্ম, তাই না? থাইরয়েড গ্ল্যান্ড এন্ডোডার্মাল অরিজিন। তাহলে আমরা একদম সহজে মনে রাখবো থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে এন্ডোডার্মাল অরিজিন। থাইরয়েডের কথা গেল, এখন হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আসলে আসে ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কোথা থেকে আসে? ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে আসে। আচ্ছা, ফ্যারিঞ্জিয়াল পাউচের মধ্যে আপনার কোথা থেকে আসতেছে? এই যে এখানের মধ্যে আছে, 3rd and 4th ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে বেসিক্যালি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আসছে। আচ্ছা, আপনারা যদি ভুল অ্যান্সারও দেন কোনো সমস্যা নাই, আপনারা এখানে অ্যান্সার দেন, কারণ এই জিনিসটা যদি ভুলও হয় পরবর্তী সময় পড়তে গেলেই আপনার মনে হবে যে এটা কিন্তু আমি ভুল করেছিলাম, তাহলে সঠিক অ্যান্সারটা একদম মাথার মধ্যে গেঁথে যাবে। ওকে, আচ্ছা, আপনারা অ্যান্সার করেন। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাইলাম কি যে থাইরয়েড গ্ল্যান্ড কোন জার্ম লেয়ার থেকে আসে, এন্ডোডার্মাল অরিজিন, তাই না? আচ্ছা, এখন আমরা চলে আসলাম প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বেসিক্যালি সুপেরিয়র অ্যান্ড ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। কোথা থেকে আসে? ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে আসে। ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে আসে। এখন কেউ কি আমাকে বলতে পারবেন যে 3rd ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে কোনটা আসে আর 4th থেকে কোনটা আসে? সুপেরিয়র আর ইনফেরিয়রের মধ্যে 3rd ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে কোন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আসে আর 4th ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে কোন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আসে? কেউ কি আমাকে বলতে পারবেন? Anyone? হুম, ইনফেরিয়র প্যারাথাইরয়েডটা থার্ড হতে আসে। ভেরি গুড। ও আচ্ছা, আপনারা তো যুক্ত আছেন অনেকেই। আচ্ছা আচ্ছা, আপনারা অবশ্যই আনমিউট হয়ে বলবেন। ভেরি গুড। 3rd
ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে আসে হচ্ছে ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই জিনিসগুলি আমরা ভুল করি বেশি, এজন্য এই কনফিউশনগুলি ক্লিয়ার হওয়া দরকার। থার্ড থেকে আসে ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আর ফোর্থ ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে আসে সুপেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ওকে, তাহলে এখান থেকে দেখেন আমরা কি কি পড়ে নিলাম। আমরা পড়লাম থাইরোগ্লুসাল ডাক্ট কি জিনিস, তারপরে হচ্ছে ফোরামেন সিকাম কি ইন্ডিকেট করে, থাইরয়েড গ্ল্যান্ড কোথা থেকে আসছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কোথা থেকে আসছে। ওকে, আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ফলিকুলার সেল। থাইরয়েড গ্ল্যান্ডে নরমালি দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে ফলিকুলার সেল, একটা হচ্ছে প্যারাফলিকুলার সেল। ওকে, এই প্যারাফলিকুলার সেলটা বেসিক্যালি আসে আপনার নিউরাল ক্রেস্ট থেকে। তাদের জন্মটা কিন্তু নিউরাল ক্রেস্ট থেকে হচ্ছে, কিন্তু তারা নিউরাল ক্রেস্ট থেকে জন্মায় থাইরয়েডে আসে কিভাবে, ভায়া আল্টিমো ব্রাঙ্কিয়াল বডি। এটা একটা এমব্রায়োলজিক্যাল স্ট্রাকচার, পরবর্তী সময়টা অ্যাবলিশ হয়ে যায়। এটার কাজই থাকে একটা রিক্সা বা একটা ট্রান্সপোর্ট হিসেবে কাজ করা। সে তার কাঁধে করে প্যারাফলিকুলার সেলগুলোকে নিউরাল ক্রেস্ট থেকে এনে সুন্দর মতো থাইরয়েডে দিয়ে ও ভ্যানিশ হয়ে যায়। এখন আপনাদের কাছে আমার কোয়েশ্চেনটা হচ্ছে, এই আল্টিমো ব্রাঙ্কিয়াল বডিটা কোথা থেকে আসে, এমব্রায়োলজিক্যাল অরিজিন কোথায়? কারো কি জানা আছে? এই আল্টিমো ব্রাঙ্কিয়াল বডি এটা কোথা থেকে আসে, কারো কি জানা আছে? আনমিউট হয়ে বলতে পারেন, কোনো সমস্যা নেই। কতজন আছেন? আচ্ছা, এটা মনে রাখবো আমরা কি, যে এই আল্টিমো ব্রাঙ্কিয়াল বডিটা আলটিমেটলি কোথা থেকে আসছে, ফিফথ ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে, তাই না? আচ্ছা, এখন আমরা চলে আসি থাইরয়েডের সার্জিক্যাল অ্যানাটমি। টুকটাক কিছু অ্যানাটমি পড়বো, যেমন থাইরয়েডের ওয়েট হচ্ছে 20 to 25 গ্রাম। ওকে, 20 থেকে 25 গ্রাম, 20 থেকে 24 থেকে 40টার মতো ফলিকল থাকে, 24 to 40 ফলিকলস প্রেজেন্ট, লাইনিং এপিথেলিয়াম। এখানে মনে রাখবেন গ্ল্যান্ড গুলির ক্ষেত্রে, বিশেষ করে যেগুলি থেকে সিক্রেশন আসে, সিক্রেশনের আগে তাদের লাইনিংটা থাকে কিউবয়েডাল। কিউবয়েডাল, ওকে, কিন্তু তারা যখন কোনো একটা জিনিস সিক্রেট করে, এটা হরমোন হতে পারে, এটা এনজাইম হতে পারে, যখন কোনো জিনিস সিক্রেট করবে তখন কিন্তু তার লাইনিংটা চেঞ্জ হয়ে যায় কলামনা। এটা মনে রাখবেন, ব্রেস্টের ক্ষেত্রেও একই জিনিস, থাইরয়েডের ক্ষেত্রেও একই জিনিস। সো থাইরয়েডের লাইনিং যদি ওভারঅল আপনার কাছে জানতে চায় কি, কিউবয়েডাল। কিন্তু সিক্রেটরি থাইরয়েড গ্ল্যান্ড যখন তার হরমোন সিক্রেশন ফেজে থাকে তখন তার লাইনিং চেঞ্জ হয়ে যায় কলামনার। ওকে, ঠিক তেমনি ধরেন আপনাদেরকে যদি আমি কোয়েশ্চেন করি, কেউ একজন আনমিউট হয়ে বলেন আমাকে, যে যদি আমি আপনাকে কোয়েশ্চেন করি যে ব্রেস্টের লাইনিং কি আর ল্যাকটেটিং ব্রেস্টের লাইনিং কি, অ্যান্সার কি হবে? নরমালি ব্রেস্টের লাইনিং হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম, তাই না? কিন্তু সে যখন সিক্রেটরি ফেজে থাকবে, ল্যাকটেটিং ব্রেস্ট, এই অবস্থাতে কিন্তু এটা লাইনিং হয়েছে কলামনার এপিথেলিয়াম। ওকে, এটা মনে রাখবেন এই জিনিসগুলি। আচ্ছা, এখন হলো থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে অনেকগুলি ফলিকল থাকে, আমরা পড়েছি 24 থেকে 40টার মতো ফলিকল থাকে। এই ফলিকল কি করে, তারা থাইরোগ্লোবিউলিন স্টোর করে রাখে, খুবই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। থাইরোগ্লোবিউলিন স্টোর করে রাখে, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউমার মার্কার ফর 2 কার্সিনোমাস অফ থাইরয়েড। থাইরয়েডের 2টা কার্সিনোমার খুব ইম্পর্টেন্ট একটা মার্কার হিসেবে কাজ করে। ফলো আপের ক্ষেত্রে বলেন, এটার বায়োকেমিক্যাল একটা ইন্ডিকেটর হিসেবে বলে, থাইরোগ্লোবিউলিন খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। কোথায় থাকে? ফলিকলের মধ্যে স্টোরড থাকে। ওকে, আচ্ছা, থাইরয়েড যেখানে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ সেখানে। থাইরয়েড পড়লে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের ইনফরমেশন গুলো জানতে হবেই হবে, কারণ রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ থাইরয়েড গ্ল্যান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওকে, আচ্ছা, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, শুরুতে আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কোন নার্ভের ব্রাঞ্চ, কোন ক্রেনিয়াল নার্ভের ব্রাঞ্চ, অ্যান্সার কি হবে? আগে একদম শুরুটা করবেন বেসিক থেকে, যাতে আমাদের যদি খুবই এক্সট্রিম লেভেলের সহজ প্রশ্ন আসে, এটা যাতে আমরা ভুল না করি। ওকে, আমি কি জানতে চাইলাম একদম শুরুতে, এটা বলার আগে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ নিয়ে বলার আগে জানতে চাইলাম যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা বেসিক্যালি কোন ক্রেনিয়াল নার্ভের ব্রাঞ্চ।
কত নাম্বার ক্রেনিয়াল নার্ভের ব্রাঞ্চ? ভেরি গুড, ভেগাস নার্ভ, তাই না? ভেগাস নার্ভ ক্রেনিয়াল নার্ভের ব্রাঞ্চ হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। ভেরি গুড। আচ্ছা, এখন হলো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের সাথে থাইরয়েডের খুব ভালো একটা কানেকশন আছে। এখন এই পরের দুইটা ইনফরমেশন পড়াবো আমরা ছবি দেখে। এই ছবিটা যদি আমি একটু ছোট করি স্ক্রিন, ছবিটা দেখতে সুবিধা হবে। এই যে ছবিটা, একটু ছবিটার দিকে তাকান। এই ছবিটা পড়লে অনেক ইনফরমেশন ক্লিয়ার হবে। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ হচ্ছে, হ্যাঁ ভেরি গুড যারা অ্যান্সার করতেছেন। আচ্ছা, তো এই যে দেখেন দুইটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটা হচ্ছে রাইট সাইডের, এটা হচ্ছে লেফট সাইডের। একদম ছবি দেখে যদি আমি দুইটা জিনিস বলি, ইনফরমেশন বলি ছবির সাথে মিলায়, তাহলে এই ছবিটা যখন ভিজুয়ালাইজ করবেন খুব ইজিলি এই স্টেমগুলি পারবেন। ওকে, যেমন দেখেন লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের ছবিটা দেখেন, এটা উঠলো, উঠার পরে দেখেন এটা হচ্ছে এই যে বড় স্ট্রাকচার, এটা হচ্ছে আর্চ অফ দ্য এওরটা, তাই না? আর্চ অফ দ্য এওরটা। সে এসে কি হয়, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যখন নিচ থেকে উপরের দিকে ওঠে, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে সে নিচ থেকে উপরের দিকে ওঠে, ট্রাকিয়া এবং ইসোফ্যাগাসের মাঝখান দিয়ে একটা সুন্দর গ্রুভ থাকে, ওই গ্রুভটা দিয়ে সে উপরের দিকে উঠে ল্যারিংস পর্যন্ত যায়। এটা হচ্ছে তার আলটিমেট ডেস্টিনেশন, যে আমি ল্যারিংসে গিয়ে সাপ্লাই দিব। এখন আপনার সে যখন নিচ থেকে উপরের দিকে ওঠে, সে দুইটা জায়গায় কি হয়, একটু টুইস্ট হয়, একটু কার্ল হয়, বা একটু একদম সহজ ভাষায় যদি বলি প্যাচ খেয়ে যায়, একটু পেঁচায় যায়, তার রাস্তাটা সোজা থাকে না, একটু প্যাচ খেয়ে যাবে। ওকে, কার্ভড হবে। তো খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা কোন স্ট্রাকচার বরাবর আর্চিং হয়, আর লেফট সাইডেরটা কোন স্ট্রাকচার বরাবর আর্চিং হয়। দেখেন ছবি কথা বলবে এখানে। নিচ থেকে উপরে ওঠার সময় লেফট সাইডের যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ দেখেন আর্চ অফ দ্য এওরটা দিয়ে সুন্দর করে একটা আর্চ হয়ে উপরের দিকে উঠে গিয়েছে, ঠিক না? আর্চ অফ দ্য এওরটা। আর রাইট সাইডে আমাদের ছবি কি বলে, এটা উপরের দিকে ওঠে রাইট সাবক্লেভিয়ান আর্টারি বরাবর একটা টুইস্ট হয়ে কার্ল হয়ে সে উপরের দিকে উঠে গেল। ওকে, এখন আমরা যদি দেখি যে লেফট সাইডের যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা আছে, সে একটু লম্বা পথ অতিক্রম করছে রাইটের তুলনায়। ওকে, এটাও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে আমরা তিনটা জিনিস ছবি দেখেই জানলাম, যে লেফট সাইডের যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আছে সে আর্চ অফ দ্য এওরটাটা বরাবর একটু কার্ল হয়ে উপরের দিকে উঠবে আর লম্বা একটা পথ অতিক্রম করবে। রাইট সাইডের যেটা আছে এটা রাইট সাবক্লেভিয়ান আর্টারি বরাবর একটু আর্চড হয়ে উপরের দিকে উঠবে, একটু কম ডিস্টেন্স সে অতিক্রম করছে। তারপরে কোথায় চলে যাবে, ট্রাকিয়া ইসোফ্যাগাসের মাঝখান দিয়ে যে গ্রুভ আছে সেটা দিয়ে চলে যাবে। সো এখান থেকে একটা এসবি আমাদের পড়া হয়ে গেল। যদি আমাদের কাছে জানতে চায় যে ট্রাকিয়া এবং ইসোফ্যাগাসের মধ্যবর্তী যে গ্রুভটা আছে, যে ছোট্ট একটা গর্তের মতো জায়গা আছে, এটা দিয়ে কোন নার্ভ যায়, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যায়। ওকে, আচ্ছা এই কথাগুলি এখানে বলেছে। তারপরে কি হবে, এই থাইরয়েড, এই নার্ভটা থাইরয়েডের পেছন দিয়ে গিয়ে আলটিমেটলি ল্যারিংসে যাবে। ওকে, এই পয়েন্টটাতে থাকে ব্যারিস লিগামেন্ট। ব্যারিস লিগামেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, দুইটা এসবি এখান থেকে আমরা পড়লে পারবো। ব্যারিস লিগামেন্ট প্রথমে জানতে হবে এটা কি জিনিস। এটা কিছুই না, ফাসা। ফাসা একটা জায়গায় এসে একটু ঘন হয়ে একটা লিগামেন্ট তৈরি করেছে। কোন ফাসা? প্রি ট্রাকিয়াল ফাসা। প্রি ট্রাকিয়াল ফাসা এটা মূলত আমাদের নেকের একটা ফাসা। এটা প্রি ট্রাকিয়াল লেয়ার যেটা আছে, এই ফাসার কনডেনসেশনটাই হচ্ছে বেসিক্যালি ব্যারিস লিগামেন্ট। এটা খুব কমন একটা এসবিএ। ওকে, ব্যারিস লিগামেন্ট কি জিনিস? কনডেনসেশন অফ দ্য প্রি ট্রাকিয়াল ফাসা। এই ব্যারিস লিগামেন্ট বরাবর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা ইনজর্ড হওয়ার চান্স অনেক বেশি থাকে। সো দুইটা এসবি আমরা এখান থেকে পড়ে ফেললাম। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে থাইরয়েড সার্জারি করার সময় কোন পয়েন্টটাতে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজর্ড হওয়ার রিস্ক সবচাইতে বেশি। আমরা অ্যান্সার কি দিব তাহলে? ঝটপট বলে ফেলেন, অ্যান্সার কি দিব? ব্যারিস লিগামেন্ট। ভেরি গুড, ব্যারিস লিগামেন্ট। ওকে, আচ্ছা এরপরে আমরা একটু হরমোন নিয়ে কথাবার্তা বলি। হরমোনের ক্ষেত্রে দুই ধরনের হরমোন থাকে থাইরয়েড থেকে সিক্রেট হয়,
একটা হচ্ছে T3 ট্রাইআয়োডোথাইরোনিন, আর একটা হচ্ছে থাইরক্সিন। ওকে, মনে রাখবেন T3 এবং T4 এর মধ্যে বেশি থাকে T4, T3 থাকে কম পরিমাণে, কিন্তু সবচাইতে বেশি কাজের হচ্ছে T3। এজন্য T4 যেহেতু কাজের না, এজন্য কি করে যে T4 পেরিফেরিতে এসে কনভার্ট হতে থাকে T3 তে। ওকে, এবং আমাদের যত মেটাবলিক অ্যাক্টিভিটি থাইরয়েড গ্ল্যান্ড করে, এটার ম্যাক্সিমামই হচ্ছে এই T3 এর মাধ্যমেই সম্পন্ন হয়। সো এই অনেকগুলি কথা বলে ফেললাম আমি এখানে। T3 এর পরিমাণ কম, T4 এর পরিমাণ বেশি, বায়োলজিক্যালি অ্যাক্টিভ বেশি T3, পেরিফেরাল কনভার্সন হয় কার? T4 এর। ওকে, কয়েকটা কথা বলে ফেললাম। এখন থাইরয়েড থেকে যখন এই হরমোনগুলি সিক্রেট হয়, সিক্রেট হয়ে ম্যাক্সিমাম মোটামুটি মোর দ্যান 90%ই প্লাজমা প্রোটিনের গায়ে চড়ে বসে। তারা হচ্ছে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়ে যায়। অল্প কিছু ফ্রি ফর্মে থাকে, অল্প কিছু থাকে ফ্রি ফর্মে। এখন থাইরয়েড গ্ল্যান্ড আমাদের বডির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মেটাবলিক গ্ল্যান্ড। হ্যাঁ, মানে থাইরয়েড হরমোনগুলি আমাদের বডির অন্যতম ইম্পর্টেন্ট মেটাবলিক হরমোন। কেন? আমাদের মেটাবলিজম রিলেটেড ম্যাক্সিমাম কাজ কিন্তু থাইরয়েড হরমোনের মাধ্যমেই হয়। থাইরয়েড হরমোন দেখবেন আপনার কি করতেছে, গ্লুকোজের পরিমাণ বাড়াচ্ছে, প্রোটিন ভাঙতেছে, ফ্যাট ভাঙতেছে, কখনো কখনো ফ্যাট তৈরিও করতেছে, প্রোটিন তৈরি করছে, তারপর আমাদের বেসাল মেটাবলিক রেট বাড়াচ্ছে, অনেক কাজ করে সে। তো এই যে মেটাবলিক অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম, এগুলি কিন্তু এই প্রোটিন বাউন্ড ফর্মের মাধ্যমে হতে পারে না, হয় না। এটা বেসিক্যালি হয় এই যে অল্প পরিমাণ হরমোন ফ্রিলি ঘোরাফেরা করে, এই অল্প ফ্রি হরমোনগুলি বেসিক্যালি আপনার মেটাবলিক কাজগুলি করে। এই কয়েকটা ইনফরমেশন জানা খুবই ইম্পর্টেন্ট। কি কি বললাম আমি আরেকবার একটু সামারাইজ করে ফেলি। যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেট হয় T3 T4, বেশি থাকে T4, পরিমাণে বেশি T4, অল্প থাকে T3। বায়োলজিক্যালি বলেন, ফিজিওলজিক্যালি বলেন, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, সবচাইতে বেশি অ্যাক্টিভ থাকে T3। এজন্য পেরিফেরিতে T4 ভেঙে T3 হতে থাকে। নর্মালি থাইরয়েড গ্ল্যান্ড যখন হরমোনস গুলি সিক্রেট করে, এই হরমোন সিক্রেট হওয়ার পরে ম্যাক্সিমাম কিন্তু প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়ে যায়, অল্প কিছু ফ্রিলি চলাফেরা করে। এই ফ্রিলি যেই হরমোনগুলি চলাফেরা করে, এগুলি বেসিক্যালি মেটাবলিক রেসপন্সের জন্য দায়ী। মেটাবলিক কাজগুলি এরাই করে। ওকে, পাশাপাশি একটু এডিশনালি পড়তে পারেন কোন কোন প্রোটিনের সাথে সে বাইন্ড করে। অ্যালবুমিন, থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন, থাইরক্সিন বাইন্ডিং প্রিঅ্যালবুমিন, এই তিনটার নাম পড়তে পারেন এমসিকিউতে কাজে দিবে। ওকে, আচ্ছা, ক্যালসিটোনিন খুবই খুবই ইম্পর্টেন্ট। থাইরয়েড গ্ল্যান্ডের আমরা সেল কি কি বললাম, থাইরয়েড গ্ল্যান্ডে কি কি সেল থাকে বললাম আমি, বলেন সেলগুলির নাম বলেন। ফলিকুলার সেল, প্যারাফলিকুলার সেল, তাই না? আচ্ছা, ফলিকুলার সেল থেকে আমরা একটা ইনফরমেশন জানলাম যে এটার মধ্যে থাইরোগ্লোবিউলিন স্টোর থাকে এবং এটা থেকে T3 T4 আসে। প্যারাফলিকুলার সেল অথবা সি সেল, এটারও একটা ইম্পর্টেন্স আছে। এটা হচ্ছে একটা হরমোন সিক্রেট করে, দ্যাট ইজ ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন, এই ক্যালসিটোনিনের দুইটা ইম্পর্টেন্স আছে। ফিজিওলজিতে পড়বেন আপনারা, যে ফিজিওলজিতে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ক্যালসিয়াম মেটাবলিজমে বা ক্যালসিয়ামের হোমিওস্টেসিস মেইনটেইন করার ক্ষেত্রে এসেনশিয়াল তিনটা হরমোনের নাম বলেন। এসেনশিয়াল তিনটা হরমোনের নাম বলেন ক্যালসিয়াম মেটাবলিজমের ক্ষেত্রে বা বডিতে ক্যালসিয়ামের হোমিওস্টেসিস মেইনটেইন করার ক্ষেত্রে। আপনারা কি কেউ বলতে পারবেন এটা? অ্যান্সারটা বলতে পারবেন এই তিনটা হরমোনের নাম কি কি? এনিওয়ান? আনমিউট হয়ে বলেন, কমেন্ট সেকশনে বলেন, কোনো সমস্যা নেই। জানেন কি ক্যালসিয়াম মেটাবলিজমের তিনটা হরমোন একটা, ক্যালসিটোনিন একটা। ভেরি গুড, ক্যালসিটোনিন, প্যারাথরমোন, আরেকটা হচ্ছে ক্যালসিট্রায়োল। ভেরি গুড। সো ক্যালসিটোনিন থেকে একটা ইনফরমেশন জানলাম, সে হচ্ছে ক্যালসিয়াম মেটাবলিজমের ওয়ান অফ দ্য মেইন হরমোন। আচ্ছা, এই একটা ইনফরমেশন। প্যারাথরমোন, ক্যালসিটোনিন, প্যারাথরমোন, ক্যালসিটোনিন আর কত ভিটামিন ডি, মানে কোলেক্যালসিফেরল যেটা। হ্যাঁ, অ্যাক্টিভ ফর্মের নাম আমরা জানি, এটাকে বলি আমরা ক্যালসিট্রায়োল বলি, আমরা এটাকে ক্যালসিট্রায়োল বলি, ঠিক না? ভেরি গুড। এই তিনটাই হচ্ছে আমার ক্যালসিয়াম মেটাবলিজমের মেইন হরমোন।
ওকে, সো ক্যালসিটোনিন রিলেটেড একটা ইনফরমেশন আমরা জানলাম যে এটা হচ্ছে ক্যালসিয়াম মেটাবলিজমের, ক্যালসিয়ামের হোমিওস্টেসিস মেইনটেইন করার ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হরমোন। এটা 2 নাম্বার জিনিস, এটা কিন্তু একটা কার্সিনোমার টিউমার মার্কার। কোন কার্সিনোমাটা? ইনফিনিটি স্টার এসবি। এটা কোন কার্সিনোমার ক্ষেত্রে টিউমার মার্কার হিসেবে কাজ করে? মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড। খুবই খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলি আমরা মনে রাখবো যে মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েডের টিউমার মার্কার হচ্ছে ক্যালসিটোনিন। ওকে, আচ্ছা আচ্ছা গেল। এরপরে আমরা চলে আসি, এখানে কিছু নরমাল কথাবার্তা বলা আছে যে আপনার হাইপোথ্যালামাস সিক্রেট করবে থাইরয়েড রিলিজিং হরমোন, হ্যাঁ থাইরোট্রপিন রিলিজিং হরমোন, সেটা পিটুইটারিতে যাবে, এন্টেরিও পিটুইটারিতে। সে এন্টেরিও পিটুইটারিকে গিয়ে নক করতে থাকবে যে থাইরয়েড হরমোন সিক্রেশনের দরকার, তুমি হচ্ছে টিএসএইচ সিক্রেট করাও। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেট হবে এন্টেরিও পিটুইটারি থেকে। এই টিএসএইচটা বেসিক্যালি পরবর্তীতে গিয়ে থাইরয়েড হরমোনকে স্টিমুলেট করে থাইরয়েড হরমোন রিলিজ করাবে, থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে থাইরয়েড হরমোন রিলিজ করাবে। এবং এই জিনিসটা একটা কন্ট্রোলড প্রসেসে হয়। যখন থাইরয়েড হরমোন নর্মাল সাফিসিয়েন্ট অ্যামাউন্টে রিলিজ হয়ে তার কাজগুলো করে ফেলবে, আর বাড়তি থাইরয়েড হরমোনের দরকার যখন পড়বে না, তখন একটা নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে পিটুইটারিকে হাইপোথ্যালামাসকে বোঝানো হয় যে আর থাইরয়েড হরমোন সিক্রেশনের দরকার নাই। আমাদের বডি এভাবেই হোমিওস্টেসিস মেইনটেইন করে চলে। কিন্তু এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্ল্যান্ডটাকে স্টিমুলেট করছে, থাইরয়েড হরমোন রিলিজ করাচ্ছে, এটা একটা রিদমিক ওয়েতে হয়, একটা কন্ট্রোলড ওয়েতে হয়। যখন এই কন্ট্রোলটা নষ্ট হয়ে যায়, যখন খুব বেশি পরিমাণে থাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেশন হয়, তখন কিন্তু পরিমাণের চাইতে বেশি কোনো কিছুই ভালো না। সো যখন খুব বেশি পরিমাণে স্টিমুলেশনটা হয়ে যায়, তখনই কিন্তু প্যাথোলজি দেখা দেয়, তখনই কিন্তু নোডিউলার গয়টার হয়, মাল্টি নোডিউলার গয়টার হয়, থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে যায়। ওকে, এগুলি আমরা মনে রাখবো। আচ্ছা, এই কথাগুলি, এই এত কাহিনী এই ছোট্ট একটা প্যারার মধ্যে বলছে, এটা আমাদের নর্মাল মানে রেসিডুয়াল নলেজের কথাবার্তা। আচ্ছা, এখন থাইরয়েড গ্ল্যান্ডের যে ব্যাপার, অটো অ্যান্টিবডি, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, এই জিনিসগুলো একটু দেখে নিবেন। হ্যাঁ, এটা একটু দেখে নিবেন, এসবিএ তে কাজে দিতে পারে। ইউ থাইরয়েড স্টেট মানে সবকিছু নর্মাল। ওকে, সবকিছু নর্মাল। বেড়ে গেলে হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস, কমে গেলে হাইপোথাইরয়েডিজম, এটা আমরা সবাই জানি। আচ্ছা, বিশেষ করে এই 3টা স্টেটে টিএসএইচ, T3, T4 কেমন থাকে, এটা এই বক্স থেকে একটু দেখে নিবেন। ওকে, এবং এই যে ভ্যালুগুলি, এই ভ্যালুগুলি একটু দেখে নেবেন। কেন? কারণ নর্মালি ভ্যালু রিলেটেড প্রশ্ন আসে না, কিন্তু আপনাকে যদি একটা স্টেম বানায় দেয় যে টিএসএইচ এর ভ্যালু পেলাম আমরা আপনার 4, হ্যাঁ, T3 লেভেল হচ্ছে, T4 লেভেল হচ্ছে, আমি আপনাদেরকে সাপোজ আপনারা এটা দেখে দেখেই আমার এটার অ্যান্সার করেন যে টিএসএইচ এর ভ্যালু পেলাম আমরা 4, ওকে, T4 এর ভ্যালু পেলাম আমরা হচ্ছে 6, T3 ভ্যালু পেলাম আমরা হচ্ছে 2। এটা কি কন্ডিশন বোঝায়? এটা ডায়াগনোসিস কি পেশেন্টের? ভ্যালু দেখেই বলেন। ভ্যালু দেখেই বলেন এটা কি ডায়াগনোসিস। এই টাইপের প্রশ্ন যদি দিয়ে দেয়, এজন্য এই ভ্যালুগুলি একটু দেখে রাখার জন্য বলছি। এসপিএ তে দিতে পারে। ভ্যালু দেখে দেখে বলেন এটার ডায়াগনোসিস কি হতে পারে। হাইপোথাইরয়েডিজম না হাইপারথাইরয়েডিজম? এটা দেখেন, এখানে টিএসএইচ হাই দিয়েছি আমি, তাই না? আর T3, T4 লো দিয়েছি আমি, এটা হাইপোথাইরয়েডিজম। ভেরি গুড, যিনি অ্যান্সার করেছেন কমেন্টে। আচ্ছা, এটা হাইপোথাইরয়েডিজম, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। ওকে, মানে হাইপোথাইরয়েডিজম, মূল কথা হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, এখন এটা খুব ইম্পর্টেন্ট একটা এসবিএ, সেটা হলো যে গ্রেভস ডিজিজের ক্ষেত্রে আমরা কোন অ্যান্টিবডিটা চেক করি। হ্যাঁ, গ্রেভস ডিজিজে তো আমরা হচ্ছে হাইপারথাইরয়েডিজমের বায়োকেমিক্যাল ফিচার পাবোই, হ্যাঁ, থাইরয়েড প্রোফাইল করলে। পাশাপাশি এটা কনফার্মেটরি টেস্ট হচ্ছে একটা অ্যান্টিবডি টেস্ট করি, যেটা গ্রেভস ডিজিজে পাওয়া যায়, টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি।
এটা পজিটিভ আসে গ্রেভস ডিজিজে। ওকে, সো এটা এসবি এর জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে চলে আসি থাইরয়েড ইনভেস্টিগেশন। পরীক্ষায় আসতে পারে হোয়াট আর দ্য এসেনশিয়াল থাইরয়েড ইনভেস্টিগেশনস। এসেনশিয়াল থাইরয়েড ইনভেস্টিগেশন অথবা থাইরয়েড প্রোফাইল যদি বলে, এটার আন্ডারে কি কি আসে? সিরাম টিএসএইচ এবং এফএনএসি, যদি কোনো থাইরয়েড সোয়েলিং থাকে, কোনো নোডিউল থাকে, ওটার এফএনএসি। আপনাকে যদি বলে যে পরীক্ষায় এসবিএ তে যদি জানতে চায় যে একটা সিঙ্গেল বেসড ইনভেস্টিগেশনের নাম বলেন যেটার মাধ্যমে থাইরয়েডের প্যাথোলজি বোঝা যায়, কিংবা থাইরয়েড ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট এসেনশিয়াল ইনভেস্টিগেশন কোনটা, অ্যান্সার কি হবে? টিএসএস। টিএসএস। টিএসএইচ হবে। ভেরি গুড, টিএসএইচ হবে অ্যান্সার। ওকে, এটা মনে রাখ। আচ্ছা, পরে আমরা চলে আসি এফএনএসির কথা বলা আছে যে এফএনএসি হচ্ছে থাইরয়েডের ক্ষেত্রে কোনো নোডিউল যদি আমরা পাই, থাইরয়েড সোয়েলিং এর ক্ষেত্রে এফএনএসি হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস। ওকে, এটা হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস। এখন এখানে কিছু কথা বলা আছে যে গয়টার, গয়টার মানে আমরা সবাই জানি থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ হয়ে যাওয়া। ওকে, থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জড হয়ে গেলে আমরা এটাকে গয়টার নামে ডাকি। এখন একদম বেসিক একটা ইনফরমেশন হচ্ছে যে গয়টারের মেইন রিজনটা কি, কেন হতে পারে? খুব কমন যে রিজনটা আমরা ধরি যে ডায়েটারি ডেফিসিয়েন্সি অফ আয়োডিন, যেটা হচ্ছে প্রিকারসর অফ থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনের প্রিকারসর হচ্ছে আয়োডিন। এটা যখন ডেফিসিয়েন্সি দেখা দেয় তখন গয়টার হতে পারে। আচ্ছা, আরো অনেক রিজনে গয়টার হতে পারে। তো আমরা এই বক্সটা অবশ্যই পড়বো, থাইরয়েড সোয়েলিং এর ক্লাসিফিকেশন আমরা অবশ্যই এই বক্সটা পড়বো। ওকে, সিম্পল গয়টার কি কি আছে, সিক কি কি আছে, নিওপ্লাস্টিক এবং ইনফ্লামেটরি। চারটার মধ্যেও যদি বলি যে মোস্ট ইম্পর্টেন্স দিয়ে কোনটা পড়বো, ইনফ্লামেটরি কন্ডিশন গুলি পড়বো। কোন কোন থাইরয়েড সোয়েলিং গুলি ইনফ্লামেটরি, এগুলি এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখন আমরা একটু গয়টার রিলেটেড কথাবার্তা বলি। এই যে গয়টার, থাইরয়েড গ্ল্যান্ড বড় বোঝাই যাচ্ছে। আচ্ছা, এখন নোডিউলার গয়টার, এটা রিলেটেড আপনাকে এসবিএ দিতে পারে, একটা স্টেম বানাই দিতে পারে, ঠিক না? তো নোডিউলার গয়টার রিলেটেড আমার কথাগুলি শুনেন, তাহলে দেখবেন এটা একবার করলেই হয়ে যাবে। নোডিউলার গয়টার মানে বুঝতেই পারতেছি আমার থাইরয়েডের মধ্যে নোডিউল থাকবে। আমাদের কি একটা সিঙ্গল পিডিএফ নোডিউল ফাইলটা কি থাকলে, আপু, পিডিএফ ফাইলটা কি দিয়ে দেওয়া হবে পরে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিয়ে দেওয়া হবে। আপনারা একদম হাইলাইট করা দাগানো পিডিএফ ফাইল পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। ওকে, এগুলি পেয়ে যাবেন আপনারা। এবং সবচাইতে ভালো হয় কি, আসলে মোবাইলের জিনিসপত্র মোবাইলেই থেকে যায়। সো আপনারা যখন ক্লাস করতে বসবেন, সাথে সাথে যদি আপনারা ক্লাসের সাথে সাথে দাগিয়ে নেন, এইটা বেশি বেনিফিশিয়াল। পড়তে গেলে এগুলি বেশি মাথার মধ্যে স্থায়ী হয়। ওকে, নোডিউলার গয়টার সহজে আমরা যদি একদম নামে এটার পরিচয় বোঝাই যাচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে গেছে, এজন্য আমরা এটাকে গয়টার বলছি, এবং নোডিউল আছে। এখন এই নোডিউল যদি একটা থাকে, এই গয়টারটা আমরা বলি সিঙ্গেল সলিটারি নোডিউলার গয়টার। যদি অনেকগুলি নোডিউল থাকে, আমরা এটাকে বলি মাল্টি নোডিউলার গয়টার। নোডিউলার গয়টার বলতে আমরা বেসিক্যালি বুঝি মাল্টি নোডিউলার গয়টার, মানে থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, এখানে ছোট ছোট অনেকগুলি নোডিউল থাকে। কিন্তু কথা হলো, খালি চোখে দেখতে গেলে কখনো কখনো দেখা যায় কি, খালি চোখে আমরা মাত্র একটা নোডিউল দেখি, কিন্তু আন্ডার মাইক্রোস্কোপে অনেকগুলি মাল্টিপল নোডিউল কিন্তু দেখা যায়। এই কথাটা এখানে বলছে, ম্যাক্রোস্কোপিক্যালি একটা নোডিউল মাঝে মাঝে দেখা যায়, কিন্তু আন্ডার মাইক্রোস্কোপ অনেকগুলি নোডিউল এই ধরনের ক্ষেত্রে আমরা পাই। এবং এটা সবচাইতে বেশি প্রিডমিনেন্ট হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে। হ্যাঁ, মেইলের তুলনায় ফিমেলদের ক্ষেত্রে অনেক বেশি হয়, কারণ দেখা যায় কি যে থাইরয়েড টিস্যুতে ইস্ট্রোজেন রিসেপ্টর থাকে, স্টিমুলেশন বেশি হয়, নোডিউল বেশি ফর্মেশন হয়, এজন্য এটা ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়। এখন আমি যদি আপনাদের কাছে জানতে চাই, এই মাল্টি নোডিউলার গয়টারের ক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস কোনটা, অ্যান্সার কি হবে? এত সময় বললাম আমি, মাল্টি নোডিউলার গয়টার, এক্ষেত্রে আমার ইনভেস্টিগেশন অফ চয়েস কি হবে?
এফএনএসি। ওকে, এফএনএসি যে কোনো ধরনের থাইরয়েড সোয়েলিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু মেইন চয়েস অফ ইনভেস্টিগেশন এফএনএসি, এগুলো আমরা মনে রাখবো। ওকে, আচ্ছা, এখন হলো এই কথাটাই বলতেছে যে পেশেন্ট ইউথাইরয়েড স্টেটে থাকে, মানে বায়োকেমিক্যালি নরমাল পাওয়া যায়, এটা পেইনলেস, স্মুথ, ফার্ম কনসিস্টেন্সি, হার্ড থাকে না। ওকে, এন্ড মুভস উইথ ডিগ্লুটেশন। আচ্ছা, এই কথাটাই বলা আছে। থাইরয়েডের ক্ষেত্রে নরমালি গয়টার হলে আমরা সার্জিক্যাল প্যারামিটার গুলি দেখি। যদি দেখা যায় যে মানে এ ধরনের গয়টারের ক্ষেত্রে আপনার হচ্ছে মেডিকেশনের মাধ্যমে পসিবল, আমরা মেডিকেশন চুজ করি। যদি পসিবল না হয় রেডিও অ্যাক্টিভ আয়োডিন চুজ করি। যদি তাতেও না হয় আমরা সার্জারি চুজ করি। এখন কথা হলো, আপনাদের কাছে যদি আমি একটা কোয়েশ্চেন করি যে নরমালি ধরেন টোটাল থাইরয়েডেক্টমি, আপনি পুরো থাইরয়েড গ্ল্যান্ডটা কেটে ফেলে দিলেন। হ্যাঁ, এখন থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে কিন্তু প্যারাথাইরয়েড গ্ল্যান্ড গুলি থাকে, উপরে দুইটা নিচে দুইটা, তাই না? এগুলি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের দুইটা লোবের মধ্যে থাকে পেছনের দিকে রিলেশন। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড গুলোকে কি করবেন? থাইরয়েড গ্ল্যান্ডের সাথে প্যারাথাইরয়েডও কেটে দিয়ে চলে আসবেন? প্যাথোলজি তো প্যারাথাইরয়েডে না। এগুলিকে কি করা হয় জানেন কি? কোনো আইডিয়া আছে কারো? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড গুলিকে কি করা হয় টোটাল থাইরয়েডেক্টমির ক্ষেত্রে? আরো কি জানা আছে? মনে রাখবেন এগুলি কি করা হয়। থাইরয়েড গ্ল্যান্ডটা তো আপনি কেটে ফেলে দিলেন, প্যারাথাইরয়েড গুলির তো একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এগুলি আমার নিয়ে এসে কি কাজ? কারণ প্যারাথাইরয়েডের তো অনেক ইম্পর্টেন্ট ফাংশন আছে। প্যারাথাইরয়েড হরমোন কিন্তু আমাদের বডির এসেনশিয়াল হরমোন। এগুলিকে আমরা প্রিজার্ভ করি, কোথায় রেখে আসি আমরা এগুলিকে? স্টার্নোক্লিটোমেস্টয়েড মাসলে আমরা এগুলিকে ইমপ্ল্যান্ট করে রেখে আসি। ওকে, আচ্ছা, এখন আসি সাবটোটাল থাইরয়েডেক্টমি। সাবটোটাল থাইরয়েডেক্টমি, সাবটোটাল থাইরয়েডেক্টমির ক্ষেত্রে এটা একটু পড়বেন যে সাবটোটাল বলতে আমরা কি কি করি আসলে। প্রত্যেকটা লোক পুরোটা আমরা কেটে ফেলে দেই না, আমরা হাফ হাফ করে কাটি, পার্শিয়াল রিসেকশন করি। সাথে হচ্ছে মানে এখানে বেসিক্যালি গ্ল্যান্ডের ম্যাক্সিমাম পোর্শনই নিয়ে আসা হয়, অল্প কিছু মোটামুটি 8 গ্রামের মতো নর্মাল টিস্যু রেখে আসা হয়। এজন্য আমরা এটাকে টোটাল বলি না, আমরা এটাকে সাবটোটাল বলি। আমরা মোটামুটি 8 গ্রামের মতো টিস্যু রেখে আসি। কয়েকটা বক্স পড়তে হবে, আমি একটু বলে দিচ্ছি। হ্যাঁ, এটা পড়তে হবে ইনফিনিটি স্টার। ইনফিনিটি স্টার, ঠিক আছে? যে থাইরয়েড সোয়েলিং এর ক্ষেত্রে কোন কোন সোয়েলিং পেলে অপারেশন করতে হবে, কোন কোন সোয়েলিং পেলে অপারেশন করতে হবে। ওকে, নিওপ্লাস্টিক, এফএনএসি পজিটিভ, বিশেষ করে গ্রেডিং 3 থেকে 5, ক্লিনিক্যালি সাসপেক্ট করতেছেন, আপনার ক্লিনিক্যাল নলেজ বলতেছে যে আমার এটা ওটি অপারেশন করা দরকার, করতে পারবেন, ইন্ডিকেশনে আছে। ক্লিনিক্যাল সাসপেশনের ক্ষেত্রে কি কি পয়েন্ট? বয়স, মেইল যদি হয় এটা আগে প্রাধান্য পাবে। হার্ড টেক্সচার, ফিক্সিটি যেটা হচ্ছে কার্সিনোমার দিকে যাচ্ছে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের মধ্যে প্রবলেম হয়ে গেছে, লিম্ফেডিনোপ্যাথি, বারবার সিস্ট হচ্ছে, এই পয়েন্টগুলি ইনফিনিটি স্টার ফর এমসিকিউ। এই বক্সটা ইনফিনিটি স্টার ফর এমসিকিউ, এটা পড়তে হবে। ওকে, সাথে প্রেশার সিম্পটম, কসমেটিক পারপাস, ইভেন পেশেন্টও যদি চায় করায় ফেলবে, এটাও ইন্ডিকেশন হিসেবে পড়ে। ওকে, আচ্ছা, গেল। এটা খুব ইম্পর্টেন্ট একটা বক্স, এই বক্সটা অবশ্যই পড়বেন, টেবিল 55.4। ওকে, তারপরে হচ্ছে থাইরোটক্সিকোসিস। এটা হলো ছবি দেখে গ্রেভস ডিজিজ বলি আমরা, বা হাইপার থাইরয়েডিজম। গ্রেভস কখন বলবো, হাইপার থাইরয়েডিজমের কোন পর্যায়টাকে গ্রেভস বলবো? ছবিটা দেখেন, চোখগুলি মনে হচ্ছে না বাইরে একদম বের হয়ে চলে আসতেছে, এই কন্ডিশনটাকে আমরা বলি এক্সোপথ্যালমোস। এক্সোপথ্যালমোস বলি আমরা এটাকে। হ্যাঁ, এটা হচ্ছে গ্রেভস ডিজিজের প্যাথোগ্নোমিক সাইন, হলমার্ক, যেভাবেই পরীক্ষায় আসে এসবিএ তে, আমার হচ্ছে এটা মেইন অ্যান্সার। গ্রেভস ডিজিজের ক্ষেত্রে প্যাথোগ্নোমিক সাইন বলেন, হলমার্ক বলেন, কোন জিনিস? এক্সোপথ্যালমাস, লিড লেগ লিড রিট্রাকশন, প্রিটিবিয়াল মিক্সিডেমা, এগুলি হচ্ছে নরমালি থাইরোটক্সিকোসিসের পেশেন্টে পাবেন। আচ্ছা, এখন হলো কি একটি রিলেটেড এই টুকটাক কথাবার্তাগুলি থাকে। এখন হচ্ছে আমি ওটি করতে যাচ্ছি একটা পেশেন্টের, হ্যাঁ, থাইরোটক্সিকোসিসের ট্রিটমেন্ট করতে যাচ্ছি। ওটি করতে যাচ্ছি না, ধরেন সামথিং আমি মেডিকেশন চুজ করলাম। এক্ষেত্রে আমি কি চুজ করতে পারি? কার্বিমাজোল, ইথিমাজোল, প্রোপাইলথায়োইউরাসিল, এগুলি চুজ করতে পারি।
কেউ কি বলতে পারবেন আমাকে এখানের মধ্যে এই দুইটার মধ্যে প্রেগন্যান্সি সেফ কোনটা? একটা প্রেগনেন্ট লেডির থাইরোটক্সিকোসিস হলো, এখন এই দুইটার মধ্যে কোনটা তাকে দিতে পারবেন আর কোনটা তাকে দিতে পারবেন না, জানা আছে? কার্বিমাজল দিতে পারবো না, কার্বিমাজলটা সম্ভবত দেওয়া যাবে না। কার্বিমাজল দেওয়া যাবে? আমি আপনার অ্যান্সারটা বুঝি নাই, একটু আরেকটু ক্লিয়ারলি বলবেন? আচ্ছা, না, আমি যাবে না। বলি, এটা হলো যে হ্যাঁ, আচ্ছা, নরমালি মনে রাখবেন কার্বিমাজল কার্বিমাজলটা মিথিমাজল দেওয়া এগুলি যাবে না। টেরাটোজেন। হ্যাঁ, ভেরি গুড, এটাই বলছি আমি যে এটা প্রেগনেন্সি সেফ না, এটা টেরাটোজেনিক। ওকে, তখন আমরা প্রেগনেন্ট লেডিকে দিব প্রোপাইল থাইও ইউরাসিল। ওকে, প্রোপাইল থাইও ইউরাসিল দিব, কারণ কার্বিমাজল যদি দেই প্রেগনেন্ট লেডিকে, এটা কি করে? অ্যাপ্লাসিয়া কিউটিস করে বাচ্চা, স্কিন ডিজিজ একটা, অ্যাপ্লাসিয়া অ্যাপ্লাসিয়া কিউটিস। ওকে, টেরাটোজেনিসিটি শো করে, এজন্য আমরা প্রোপাইল থাইও ইউরাসিল চুজ করি। তবে আরো কিছু কথাবার্তা আছে, অনেকে বলে যে ফার্স্ট ট্রাইমস্টার সেকেন্ড ট্রাইমস্টার হলে কার্বিমাজল দেওয়া যাবে না, থার্ডে দেওয়া যাবে। এগুলি অনেক কন্ট্রোভার্সিয়াল জিনিস, কিন্তু আমরা আমাদের পরীক্ষার জন্য মনে রাখবো কার্বিমাজল টেরাটোজেনিক, দেওয়া যাবে না, বাচ্চার ক্ষেত্রে অ্যাপ্লাসিয়া কিউটিস করবে, আমরা দিব প্রোপাইল থাইও ইউরাসিল। ওকে, আচ্ছা, এখন হলো একটু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলি একটু রিডিং দিয়ে নিন, যে মেডিকেশন দিলে কি হবে, তারপর সার্জারি করলে কি হবে, রিকারেন্সি হতে পারে, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারপর রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিলে কি হবে, একটু অল্প রিডিং দিয়ে রাখবেন, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, প্রি অপারেটিভ প্রিপারেশন একটু জেনে রাখেন। নর্মালি কি করা হয় যে থাইরয়েড সার্জারি গুলি করার আগে প্রথমত আমাদের মেইন এইম থাকবে পেশেন্টটাকে আমি ইউথাইরয়েড স্টেটে নিয়ে যাব। হ্যাঁ, এমন ভাবে প্রিপেয়ার করতে হবে যে পেশেন্টের থাইরয়েড টেস্ট নর্মাল আসবে, বায়োকেমিক্যালি সে ইউথাইরয়েড স্টেটে থাকবে। সো এটার জন্য আমি তাকে থাইরয়েডের মেডিকেশন দিব, অ্যান্টি থাইরয়েড মেডিকেশন দিব, কার্বিমাজল দিতে পারি, এটা আমার মানে ড্রাগ অফ চয়েস। 2 নম্বর জিনিস হচ্ছে তার যে ক্লিনিক্যাল সিমটমস গুলো থাকে, তার যে মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যাওয়া বা কমে যাওয়া, এই জিনিসগুলি হচ্ছে ক্লিনিক্যাল সিমটমস গুলি কমানোর জন্য আমি চুজ করব বিটা ব্লকার। জাস্ট আমার কথাগুলি শুনেন, এখানে এত কাহিনী, রিডিং দিবেন অবশ্যই, জিস্টটা শুনে রাখেন। প্রথমে আমি চুজ করব অ্যান্টি থাইরয়েড ড্রাগ, কার্বিমাজল আমার মেইন ড্রাগ চুজ করব। 2 নম্বর, ক্লিনিক্যালি আমি হচ্ছে পেশেন্টটার সিমটম রিলিফ করতে চাচ্ছি, এটার জন্য আমি চুজ করব বিটা ব্লকার। 3 নাম্বার, আমি তাকে আয়োডিন সাপ্লাই দিব। তবে এখানে কথা আছে, আয়োডিন কার্বিমাজল অথবা বিটা ব্লকারের সাথে দিব হচ্ছে অপারেশনের 10 দিন আগে। ওকে, 10 দিন আগে দিতে হবে, এটা 10 দিন আগে দিয়ে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, ওকে, ডান। তারপরে চলে আসি আমরা এই ছবিটা। ওকে, এই ছবিটার দিকে যদি আমরা একটু তাকাই, একটু এই ছবিটার দিকে যদি একটু তাকাই, তাহলে একটু দেখবেন কি, যে একটা মিনিট আমাকে একটু সময় দেবেন। আচ্ছা, এই ছবিটার দিকে যদি একটু দেখেন, তাহলে দুটো জিনিস, দুইটা ইনফরমেশন আর ভুল হবে না, বারবার এই ছবি দিকে তাকাবেন। একটা হলো কি, যে সুপেরিয়র থাইরয়েড আর্টারির সাথে কোন নার্ভটা রিলেটেড, আর ইনফেরিয়র থাইরয়েড আর্টারির সাথে কোন নার্ভটা রিলেটেড। তাহলে এই রিলেটেড যত এসবিএস টাইম আপনাকে বানায় দেখ না কেন, আপনি এটা বলতে পারবেন। ছবি দেখে বলেন তো দেখি, সুপেরিয়র থাইরয়েড গ্ল্যান্ডের সাথে কোন আর্টারির সাথে কোন নার্ভ রিলেটেড, আর হচ্ছে ইনফেরিয়র থাইরয়েড আর্টারির সাথে কোন নার্ভ রিলেটেড, ছবি দেখে বলেন, আমাকে দেখেই বলেন। ইনফেরিয়র সাথে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ রিলেটেড। ভেরি গুড। সুপেরিয়রের সাথে এক্সটার্নাল ব্রাঞ্চ অফ সুপেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। ওকে, আচ্ছা। সো আপনাকে যদি পরীক্ষার হলে বলে যে সার্জারি করতে গিয়ে, থাইরয়েডের সার্জারি করতে গিয়ে একটা পেশেন্টের ইনফেরিয়র থাইরয়েড আর্টারি রাপচার হয়ে গেল বা ইনজর্ড হলো, অনেক ব্লিডিং হচ্ছে, মানে ব্লিডিং হচ্ছে, হ্যামোরেজ হচ্ছে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি থেকে, এখন এটার সাথে একটা নার্ভ ইনজর্ড হওয়ার রিস্কে আছে, নার্ভটার নাম কি, এই টাইপের যদি এসপিএ দেয়। অথবা বলে যে থাইরয়েড সার্জারি করতে গিয়ে সুপেরিয়র থাইরয়েড আর্টারি কেটে গেছে, এখান থেকে ব্লাড বের হচ্ছে, এখন এটার সাথে একটা নার্ভ ইনজর্ড হওয়ার রিস্কে আছে,
এটার অ্যান্সার কি? এক্সটার্নাল ব্রাঞ্চ অফ সুপেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। ওকে, আচ্ছা, এখন আরেকটা সিনারিও আমি আপনাদেরকে বলি। বললো যে থাইরয়েড সার্জারি করতে গিয়ে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি কেটে গেল, মানে রাপচার হয়েছে, ইনজর্ড হয়েছে, এটা থেকে ব্লিডিং হয়েছে। সার্জন কি করলেন? ব্লিডিং অফ করলেন, থাইরয়েড সার্জারি সাকসেসফুল। দেখা গেল কি সার্জারির পরে পেশেন্টের ভয়েস অ্যাবনর্মালিটি, হর্সনেস অফ ভয়েস দেখা যাচ্ছে, কর্কশ কণ্ঠে কথা বলতেছে পেশেন্ট, হ্যাঁ, শ্বাস নিতে সমস্যা হচ্ছে এবং পেশেন্টের হর্সনেস অফ ভয়েস ডেভেলপ করে গেছে। এখন বলেন তো এখানে কোন নার্ভ ইনজর্ড হয়েছে? অ্যান্সার কি হবে? রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। ভেরি গুড। ওকে, আচ্ছা, এখন আমি আরেকটা সিনারিও বলি আপনাদেরকে, যে থাইরয়েড সার্জারি করতে গিয়ে সুপেরিয়র থাইরয়েড আর্টারি ড্যামেজ হলো। আচ্ছা, একজন সিঙ্গার, হ্যাঁ, একজন সিঙ্গার, উনি সবসময় গান করেন, এখন উনার থাইরয়েডের সমস্যা, উনি হচ্ছে থাইরয়েড সার্জারি করাচ্ছেন, করতে গিয়ে কি হলো? সুপেরিয়র থাইরয়েড আর্টারিটা রাপচার হলো, তো ইনজোর্ড হলো। সার্জন ওই সময়টাতেই ওইটা লাইগেট করলেন, ব্লিডিং অফ হলো, থাইরয়েড সার্জারি সাকসেসফুল। এখন সার্জারির পরে দেখা গেল কি উনি আর গান করতে পারতেছে না, উনি হাই পিচে গান করতে পারে না, উনার পিচ, ভয়েসের পিচ নষ্ট হয়ে গেছে। কোন নার্ভ ইনজর্ড হয়েছে? কোন নার্ভ ইনজর্ড হয়েছে? এখানে দুইটা ক্লু বললাম তো আমি, ওকে, সো এটা মনে রাখবেন যে যদি বলে পিচ নাই, পিচ নষ্ট হয়ে গেছে, হাই পিচে গান করতে পারতেছে না, এই টাইপের জিনিসপত্র যদি বলে, হাই পিচে মানে পিচ পিচ নষ্ট হয়ে গেছে ভয়েসের, দ্যাট ইজ এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজর্ড। আর যদি বলে হর্সনেস অফ ভয়েস, ভয়েস অ্যাবনর্মালিটি, হ্যাঁ, শ্বাস নিতে সমস্যা, এই টাইপের জিনিসপত্র যদি বলে, দ্যাট ইজ রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি। আমি সবগুলো সিনারিও আপনাদেরকে বুঝাই দিয়ে দিছি। ওকে, ডান। এরপরে আর অল্প কিছু পড়াশোনা আমাদের, এই কথাগুলি আমি এখানে বলছি। এবং নর্মালি দেখা যায় কি থাইরয়েড সার্জারি করার পরে খুব কমনলি যে জিনিসটা হয় সেটা হচ্ছে হেমাটোমা হয়ে যেতে পারে, কমন একটা কমপ্লিকেশন হেমাটোমা হতে পারে। হেমাটোমা হয়ে গেলে কি হয়, তখন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটার উপরেও একটা প্রেসার পড়ে, পেশেন্টের ভয়েস চেঞ্জ হয়ে যায়। 2 নাম্বার জিনিস খুব কমন যেটা, সেটা হচ্ছে একটা জিনিস, যদি আপনার এয়ারওয়ের চারিদিকে ব্লাড জমে, ওইটা আপনার এয়ারওয়ে কে কম্প্রেস করবে, আপনার শ্বাস নিতে সমস্যা হবে, আপনার এয়ারওয়ে অবস্ট্রাকশন হবে, এটার কারণে কিন্তু ডেথ পর্যন্ত হতে পারে। সো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মানে লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশন হচ্ছে ওই থাইরয়েডেক্টমির পরে হেমাটোমা ফর্মেশন হয়ে গেল। ওকে, আচ্ছা, আর আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এখানে একটা কথা লেখা আছে যে নর্মালি থাইরয়েড সার্জারি করার পরে 1 মাস পরে বা 4 সপ্তাহ পরে প্রথম ফলো আপটা আমরা দেই, এবং প্রথম ফলো আপে আমরা ভয়েসটা দেখি, তার কথা, তাকে দিয়ে আমরা কথা বলাই, উনার ভয়েস ঠিক আছে কিনা, কর্ডের ফাংশন ঠিক আছে কিনা, এগুলি আমরা চেক করে দেখি। ওকে, এগুলি খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এই কয়েকটা কথাবার্তা বললাম, এখন হচ্ছে এটা পড়তে হবে, ইনফিনিটি স্টার থাইরয়েডের কার্সিনোমা গুলির নাম। নর্মালি আমার কথাটা শুনেন ভালো করে, যে কার্সিনোমা টোটাল আমরা পড়বো থাইরয়েডের 4টা। ওকে, প্যাপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা এন্ড অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, তাই না? 4 ধরনের আছে, তাছাড়া লিম্ফোমা, মেটাস্টেসিস এগুলি তো হতেই পারে, তবে বেসিক্যালি 4টা। এটার মধ্যে যদি আমার কাছে জানতে চায় সবচাইতে কমন ভ্যারাইটি কোনটা বা সবচাইতে মানে কমনলি হয় কোনটা এই 4টার মধ্যে, অ্যান্সার কি হবে? ইনসিডেন্স কোনটার বেশি, অ্যান্সার কি হবে যদি এসবিএ তে জানতে চায়? জানেন কি কেউ? এই যে আমার পরের বক্সটা বলে প্যাপিলারি কার্সিনোমা, এসবিএ প্যাপিলারি কার্সিনোমা সবচাইতে বেশি কমন, এটা মনে রাখবেন। তারপর ফলিকুলার, দেন মেডুলারি এন্ড অ্যানাপ্লাস্টিক। সবচাইতে খারাপ কোনটা? অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, এটা রেয়ার বাট সবচাইতে খারাপ, প্রগনোসিস সবচাইতে খারাপ। আচ্ছা, এরপরে 2টা এসবিএ গুলি লিখে রাখবেন। প্যাপিলারি এবং ফলিকুলার কার্সিনোমার ক্ষেত্রে আবার ফলো আপ বলেন বা টিউমার মার্কার যেটাই জানতে যায় না কেন, মনে রাখবেন থাইরোগ্লোবিউলিন, এটা দিয়ে আমরা ফলো আপ করি, রিকারেন্সি রেট দেখি। টিউমার মার্কারের যা যা কাজ, এই কাজগুলি আমরা থাইরোগ্লোবিউলিন দিয়ে করি এই 2টা ক্ষেত্রে। ওকে,
আচ্ছা, মেডুলারি কার্সিনোমার ক্ষেত্রে আমরা পড়েছি কি ক্যালসিটোনিনটা হচ্ছে টিউমার মার্কার। সো পরীক্ষা এভাবে দিতে পারে যে প্যাপিলারি কার্সিনোমা ছিল তার, এখন তার রিকারেন্সি হলো কিনা এটা দেখার জন্য আমরা কোন হরমোনটা চেক করব, মানে কোন মার্কারটা দিয়ে দেখবো আমরা, এটা হচ্ছে থাইরোগ্লোবিউলিন। এরপরে হচ্ছে মেডুলারি কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমার ক্ষেত্রে আমরা কোন মার্কারটা করি, ক্যালসিটোনিন। ওকে, এগুলো মনে রাখবেন। হলো, এখন আমরা চলে আসি, এখন হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা। প্যাপিলারি কার্সিনোমা মনে রাখবেন এটা খুব কমন একটা থাইরয়েড ম্যালিগন্যান্সি, এটা রিকারেন্সি আমরা থাইরোগ্লোবিউলিনের মাধ্যমে দেখি, ইয়াং পেশেন্টের ক্ষেত্রে খুব কমনলি হয়, এবং এটার মোস্ট কমন যে ফিচারটা হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট যে ফিচার সেটা হচ্ছে যে লিম্ফ নোড মেটাস্টেসিস এটার ক্ষেত্রে খুব কমন, লিম্ফেটিক মেটাস্টেসিস খুব কমন। ওকে, খুব কমন। সো এই দুইটা জিনিস মনে রাখবেন। প্যাপিলারি যেটা আছে, প্যাপিলারি কার্সিনোমা এটার ক্ষেত্রে হচ্ছে লিম্ফ নোডের মাধ্যমে মেটাস্টেসিস কমন, আর ফলিকুলারের ক্ষেত্রে হেমাটোজেনাস মেটাস্টেসিস সবচাইতে কমন। ঠিক আছে, হেমাটোজেনাস ব্লাড বর্ন মেটাস্টেসিস সবচাইতে কমন। আচ্ছা, এখন কেউ কি আমাকে বলতে পারবেন এই যে ফলিকুলার কার্সিনোমার ক্ষেত্রে আমি বললাম যে হেমাটোজেনাস রুটে সবচাইতে কমনলি ম্যালিগন্যান্স মানে মেটাস্টেসিসটা হয়, ছড়ায় পড়ে, মোস্ট কমন দুইটা ভিসেরার নাম বলেন তো, অর্গানের নাম বলেন যেখানে মেটাস্টেটিক ডিপোজিট গুলি যাবে, ব্লাডের মাধ্যমে ছড়ায়, ব্লাডের মাধ্যমে ছড়ায়, তারা কোন দুইটা অর্গানকে এফেক্ট করবে? কারো কি জানা আছে? এগুলি হচ্ছে প্যাথোলজির একদম রেসিডুয়াল নলেজ। কোয়েশ্চেনটা কি বুঝছেন? আমি বললাম ফলিকুলার কার্সিনোমা নরমালি ব্লাডের মাধ্যমে পুরো বডিতে ছড়ায় যায়। এখন হেমাটোজেনাস রুটে কোনো একটা কার্সিনোমা যখন ছড়ায়, এটা নরমালি কোন দুইটা অর্গানে মোস্ট কমনলি যায়? লাং, ভেরি গুড, অ্যান্ড লিভার। এই দুইটা যাতে ভুল না হয়, লাং, লিভার, লিভার এবং লাংস। ওকে, লাং এন্ড লিভার। ফলিকুলার কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা হেমাটোজেনাস রুটে যায় এটা বললাম, এটা কিন্তু প্যাপিলারির চাইতে তুলনামূলক খারাপ। 2 নাম্বার জিনিস হচ্ছে যে আপনার নরমালি কার্সিনোমাও কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং, তাই না? থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং। এখন একটা কথা বললাম আমি শুরুতে যে থাইরয়েড গ্ল্যান্ডের যে কোনো সোয়েলিং পেলে আমরা আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস রাখি এফএনএসি, এক্সেপ্ট এই জায়গাটা যে এফএনএসি কখনোই ফলিকুলার কেসে করা হয় না, কারণ এফএনএসি ফলিকুলার এডিনোমা এবং কার্সিনোমার মধ্যে ডিফারেন্স করতে পারে না। ওকে, এডিনোমা এবং কার্সিনোমার মধ্যে ডিফারেন্স করতে পারে না, এজন্য ফলিকুলার কেসগুলোতে এফএনএসি চুজ করি না, বায়োপসি চুজ করি। ওকে, আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে ফলিকুলার কার্সিনোমার একটা প্যাথোগনোমিক সেল আছে যেটার নাম হচ্ছে অক্সিফিল সেল অথবা হার্টদেল সেল অথবা এসকেনাজি সেল, যেটা নামে ডাকি হার্টদেলটা মোস্ট কমনলি আমরা জানি যে হার্টদেল সেল। ওকে, আগে এটাকে হার্টদেল সেল টিউমার নামেও ডাকা হতো, এটা মনে রাখবেন। ওকে, হইল, এগুলির পরে আর কিছু নাই। মেডুলারি কার্সিনোমার কথাবার্তা বলে ফেলছি, এটা হচ্ছে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়ার আন্ডারে পড়ে, হ্যাঁ 2 এর আন্ডারে পড়ে, এটা লাগবে না। জাস্ট এটা টিউমার মার্কারটাই মোর দেন এনাফ, এটা এসবিএ তে 3 থেকে 4 বার পরীক্ষায় এসেছে। ওকে, আচ্ছা। এখন আরেকটা জিনিস হচ্ছে কি গ্র্যানুলোমেটাস থাইরয়েডাইটিস, হ্যাঁ, বা সাবএকিউট থাইরয়েডাইটিস বা ডিকোয়েরিভেন্স থাইরয়েডাইটিস যেই নামেই ডাকি না কেন, এটা একটা ভাইরাল ইনফেকশনের পরে হতে পারে, এবং নেক পেইন থাকে, জ্বর থাকে, গা ম্যাজম্যাজ করতে থাকে, থাইরয়েড লোব গুলিও ইরেগুলারলি এনলার্জড হয়ে যায়। সো এই কয়েকটা জিনিস আমরা একটু জানবো এখান থেকে। হ্যাঁ, আরেকটা হচ্ছে রিডলস থাইরয়েডাইটিস, এটা লাগবে না, এটা থেকে ওরকম কিছু লাগবে না। আমি যা যা বললাম মেনলি কার্সিনোমা গুলি ভালো করে পড়তে হবে, যেই বক্স গুলি দেখালাম, যেই টেবিল গুলি দেখালাম, এগুলি ভালো করে পড়তে হবে। ক্লিনিক্যাল অ্যানাটমির পোর্শনটা, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের জায়গাটুকু, ইনফিনিটি স্টার, পরীক্ষায় 3 থেকে 4টা প্রশ্ন এই জায়গাটা থেকেই পাবেন। ওকে, ব্রেস্ট এবং থাইরয়েড থেকে 3-4টা প্রশ্ন, ব্রেস্ট থেকে 3-4টা প্রশ্ন আসবে, এমসিকিউ স্টেম আসবে, এসবিএ আসবে, সবই আসবে। সো বলেন বুঝছেন কিনা? কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েরিজ? কোনো কোয়েশ্চেন যদি থাকে বলতে পারেন। সো খুব তাড়াতাড়ি আমাদের হচ্ছে 28th এডিশন
এর ব্যাচটা শুরু হয়ে যাবে আমাদের বেইলিয়ান লাভস এর। সো আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই এক্সক্লুসিভ এডুকেশন এইড এর সাথে যোগাযোগ করবেন। আর হচ্ছে পিডিএফ গুলি আপনারা অ্যাডমিটেড স্টুডেন্ট যারা থাকবেন আপনাদেরকে এই দাগানো পিডিএফ গুলি প্রোভাইড করে দেওয়া হবে ক্লাসের শেষেই অথবা ক্লাসের শুরুতে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সো পিডিএফ নিয়ে কোনো টেনশন নাই। ওকে ওকে, তাহলে এতটুকুই থাক আজকে। হয়তোবা কোনো একটা ক্লাসে নেক্সট দেখা হবে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।